আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আমি ব্লাড ব্যাংকে আছি এই মুহূর্তে, আসছি জাস্ট এ ফিউ মিনিটস। ঘড়ি কাটায় ৮টা ছুঁয়ে যায়, সেই সঙ্গে হতে থাকে বিপদের রাত ঘন। এবার কেয়ার হসপিটালে এসে পৌঁছেছেন খেয়ার দুপরিবারের সদস্য। নির্বাক বিমূর্ত সবাই। আশঙ্কিক ঘটনায় হতবিহ্বল হয়ে হারিয়ে ফেলেছে মুখের ভাষা। চোখের অশ্রু তাদেরকে সবাইকে দিয়েছে একই রূপ। শৈলী তিশা কেয়ার হাত জড়িয়ে স্থির ভঙ্গিতে বসে রয়েছে অপেক্ষাকৃত রুমে। গুলনাহার বানুকে জানানো হয়নি খেয়ার অবস্থা। আজ দুপুর হতে শরীরে সুগারের মাত্রাটা তার বেড়েছে, বেশ দুর্বল। কলিকে গুলনাহার বানুর কাছে রেখে মিসেস শিরিন কেয়াকে নিয়ে নীরবে ছুটে এসেছেন হসপিটালে। অন্যদিকে জয়ী সাহেব মিটিং ফেলে রওনা হয়েছেন গাজীপুর থেকে। মিসেস সালমার চোখ ঘোলাল। তার আদরের কবুতর ছানার এমন কঠিন পরিণতি তাকে কোনোভাবেই স্থির হতে দিচ্ছে না। ছেলের সামনে মেনে নিতে পারছে না এই ভয়াবহতাকে। তার স্থিরতা, তার ধৈর্যতা যেন আজ সব মিলিয়ে গিয়েছে। কেন তোমার এত শত্রু মাহাদীপ? কেন তুমি স্বাভাবিক জীবন লিড করতে পারছো না? মিসেস সালমার প্রশ্নের উত্তর মাহাদীপের জানা থাকলেও সে নিশ্চুপ থাকে। মায়ের কথার উপরে তার কথা বলার অভ্যাস কখনো ছিল না, এখনও নেই। সৃষ্টিকর্তার পরে সে ভীত শুধু এই ভদ্র মহিলাতে। নিরুত্তর ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে শ্রবণ করে নেয় সমস্ত তির্যক বাণী। সে জানে তার মায়ের ভিতরে এই কষ্ট কিংবা মেনে না নেওয়া ভাবটা শুধুমাত্র তার সামনেই প্রকাশিত হচ্ছে। অজস্র লোকের মাঝে কখনো ন্যায় অন্যায়ের বিচার করতে বসবেন না উনি। মিসেস সালমা কান্নায় লাজুক হয়ে পড়লে মাহাদীপ তাকে সদ্যপনে আগলে নেয় বুকেতে। মাথায় ছোট্ট করে চুমু দিয়ে শান্ত কণ্ঠে বলে, ইনশাআল্লাহ এভরিথিং উইল বি ওকে। তোমার ভেতরে কষ্ট অনুভব হচ্ছে না? কিভাবে নিজেকে সরিয়ে রেখেছো ব্যথা থেকে? মাহাদীপ মায়ের প্রশ্ন ক্ষীণ হাসে নির্মিত কণ্ঠে বলে, ব্যথা পেলে কষ্ট অনুভব করব, এখনো ব্যথা পাইনি। দোয়া করো যেন ব্যথা না পেতে হয়। পেশাদারিত্বটা কি তোমার রক্তে মিশে গিয়েছে মাহাদীপ? নিয়ম করে দিয়েছে দুর্ভেদ্য কষ্ট না পেলে ব্যথা অনুভব করা যাবে না। মিসেস খান সাহেবার মুখে এটা মানায় না। আপনি যথেষ্ট বুদ্ধিমতী আম্মাজান। আপনি জানেন বিপদ মানুষকে বিচলিত করে পথভ্রষ্টের দিকে নিয়ে যায়, আর ধৈর্য ধারণ কুল মাইন্ডসেট মানুষকে সলিউশনের পথে নিয়ে আসে। হোয়াই শুডন্ট আই সিলেক্ট সেকেন্ড ওয়ান? মিসেস সালমা ছেলের বুক হতে তার ক্লান্ত মুখের দিকে তাকান। কাঁপতে থাকা ডান হাতটা বাড়ি গাল ছুঁয়ে ভেজা কণ্ঠে বলেন, আল্লাহ তোমার ধৈর্য শক্তির উত্তম প্রতিদান করুক আব্বাজান। জয়ী সাহেব তার প্রিয়সহ সাফেদ কবিকে সঙ্গে নিয়ে হন্তদন্ত হয়ে প্রবেশ করেন হসপিটালে। মুখ তার থমথমে অবস্থায় বিরাজ করছে। পরিচিত এমপির দেখা পেয়ে অনেকে উৎসুক নজরে তাকিয়ে থাকেন তার দিকে। সব রকমের প্রোটোকল ছেড়ে সে ছুটে চলে এসেছেন মেয়ের কাছে। সার্বিক অবস্থার খোঁজখবর নিয়ে তিনি মাহাদীপের সঙ্গে কথা বলতে এগিয়ে যান। ঠিক এই সময়ে সাফেদ কবি নির্ভীতে বাঁকা হেসে একটা মোক্ষম সুযোগ লুফে নেন পরিস্থিতি উত্তপ্ত করতে এবং মাহাদীপকে জয়ী সাহেবের চোখে নিচু করতে ওঠেন তৎপর। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না ভাইজান। মেয়েটার এই মুমূর্ষু অবস্থা দেখে ভীষণ খারাপ লাগছে। আমি বলেছিলাম, সাবধান করেছিলাম, আগুনের মাঝে মেয়েটাকে ঠেলে দিবেন না। এখন দেখছেন তো আগুনের ঝাঁজ কার উপর এসে পড়েছে। জয়ী সাহেবের মুখ খুলে সাফেদ কবিরের কথার প্রতি উত্তরে কিংবা সায় মেলাবেন মুহূর্তেই আইসিইউ হতে বেরিয়ে আসেন দুজন ডাক্তার। ডাক্তার তৌহিদ রেজার পাশাপাশি সাদা অ্যাপ্রনে চোখে ভারী চশমা ঠেলে মধ্যবয়স্কা নিউনাটোলজিস্ট আফরোজ আরা মাহাদীপের সম্মুখে এসে দান সুস্পষ্ট কণ্ঠে বলেন, প্লাসেন্টায় সামান্য বিচ্ছন্নতা দেখা দিয়েছে, যার কারণে ব্লিডিংটা হয়েছে। আমরা রক্তক্ষরণ বন্ধ করতে আইভি ফ্লুইড ও রক্ত ট্রান্সফিউশন দিয়েছি। পেশেন্টের প্রেশার এবং বাচ্চার হার্টবিট মনিটরিং চলছে। সব কিছু স্থিতিশীল হলে আমরা আজকে রাতে কিংবা কালকে সকালের মাঝে সি সেকশনের মাধ্যমে ডেলিভারি করার ডিসিশন নেব। 6th month বেবি? 6 month 23 days। ইয়েস, প্রি ম্যাচিওর বেবি হবে, বাট আই এম সরি, দেয়ার ইজ নো অপশন। ওকে। আপনারা প্লিজ ইমিডিয়েটলি ব্লাড সংরক্ষণের ব্যবস্থা করুন। ঝুঁকিপূর্ণ অবস্থাতে প্রচুর ব্লাডের প্রয়োজন পড়বে। আমরা আমাদের কাছে সংরক্ষিত ব্লাড দিয়েছি অলরেডি। মিসেস সালমা নিজেকে শান্ত করে আকুল কণ্ঠে বলে, ম্যাম, বেবি এবং মায়ের বড় কোনো ক্ষতি হয়নি তো? বড় কোনো ক্ষতি বলতে এরকম যে ক্ষতি হয়নি সেটা বলবো না, হয়েছে ক্ষতি, বাট সেটা আমাদের চোখে সূক্ষ্ম হিসেবে রয়েছে। প্লাসেন্টায় সামান্য এর পরিবর্তে যদি অনেকাংশ বিচ্ছিন্ন হতো
তাহলে পেশেন্ট কিংবা বেবির জীবন ঝুঁকিপূর্ণ থাকতো 99%। এমনকি পেশেন্ট গর্ভধারণ ক্ষমতাও হারিয়ে ফেলতো। গিভ থ্যাঙ্কস টু দ্য ক্রিয়েটর। ডাক্তারগণ প্রস্থান নিতে সবার বুক হতে ভারী পাথর নেমে যায়। এক মুহূর্তেই সবার জীবনে যেন অমাবস্যার ঘর নেমে এসেছিল। স্তব্ধ হয়ে গিয়েছিল সবার বচন। চঞ্চলা উৎকণ্ঠা মাখা মেয়েটির সঙ্গে তার প্রিন্সেস কি কখনো জানবে? তাদের জন্য গোটা দুই পরিবার কেমন অশান্ত সমুদ্রের ন্যায় উতলা হয়ে উঠেছিল। জৈশেব গম্ভীর কণ্ঠে সাফেদ কবিরকে বলেন, সাফায়েত, রক্তের ব্যবস্থা করো। এভাবে শুধু শুধু দাঁড়িয়ে থাকলে তো চলবে না, কাজ করতে হবে, দায়িত্বশীল হতে হবে। সাফেদ কবির মাহাদীপের দিকে তাকিয়ে সূক্ষ্ম হাসি হেসে বলেন, ঠিক ভাইজান, দায়িত্বশীল কিন্তু সবাই হতে পারে না এখানে। কিন্তু আপনার মেয়ের জামাইয়ের উচিত ছিল রক্তের ব্যবস্থা করা, কিন্তু সে তো তার অ্যাটিটিউড নিয়ে ব্যস্ত সবসময়। এসব করবে কখন? মাহাদীপ দু হাতে প্যান্টে নিবদ্ধ রেখে সাফেদ সাহেবের দিকে স্থির চোখে তাকিয়ে থাকে চুপ করে। সাফেদ সাহেবের কাছে মাহাদীপের এমন শান্ত দৃষ্টিও ধারালো ব্লেডে নাই মনে হয়। চোখ হতে চোখ সরিয়ে সে অন্যদিকে তাকিয়ে ঠোঁট নাড়িয়ে নিজ মনে বলে, হারামের চোখ না বুলেট। মোহাম্মদ আলী খান ফোনে মহসিন আলী খানকে এখানকার পরিস্থিতি বিস্তারিত জানিয়ে সাফেদ কবির দিকে এগিয়ে আসেন। হেসে বলেন, 11 জন ডোনার প্রস্তুত রয়েছে ভাইসা, বিচলিত হবেন না। দেশের সৈনিকেরা যদি দায়িত্বশীল না হতো তাহলে নিরাপদ জীবনের দেখা পাওয়া যেত না। যাই হোক, এসব কথা থাক। বিআই সাহেব, আমরা তো দাদা নানা হয়ে যাচ্ছি, চলুন কিছু প্ল্যান করি। মোহাম্মদ আলী খান জয় সাহেবকে টেনে ওয়েটিং প্লেসে চলে যান। তার চোখে মুখে দাদা হওয়ার উপচে পড়া খুশি, আর সেই খুশি ভাগ করার জন্য পরিকল্পনা করতে থাকেন বিস্তর। মাহাদীপ ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ে। হসপিটালের অপর পাশের করিডোরে অপেক্ষারত আরশাদের সঙ্গে দেখা করার জন্য পা বাড়াতে গিয়ে সাফেদ কবিরের কাছাকাছি গিয়ে দাঁড়ান। কানে কাছে মুখটা রেখে বজ্র কণ্ঠ উন্মুক্ত করে বলে, কথা বলার ভাষা খুঁজে না পেয়েও এত কথা বলে ফেললি। তোর ভাষা বন্ধ করার ব্যবস্থা আমি করে রেখেছি। একবার শুধু একা পাই তোকে। মাহাদীপের গর্জিত সুরের হুমকি বার্তার অন্তরালে শুকনো ঢোক গিলে সাফেদ কবির দুর্বদ্ধ কণ্ঠস্বর ঠেলে বলে, এমপির পিছু ছাড়লে তো একা পাবি। বাথরুমেও কি এমপিকে নিয়ে যাবি? মানে দায়িত্বশীল হতে হবে প্রচুর। মাহাদীপ শক্ত হাতে সাফেদ কবিরের পিঠ চাপড়ে দিয়ে অগ্রসর হয়। পকেট হতে ভেসে আসে ফোনে ভাইব্রেটের কম্পন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মেজর মাহাদীপ, হবিগঞ্জ জেলা, রাইট নাও। মাহাদীপ হাত ঘড়িতে সময় দেখে চোখ বুজে নেই, ক্ষীণ শ্বাস ফেলে বলে, রজার দ্যাট স্যার। রাত 12:15, হবিগঞ্জের চুনারু ঘাট। মেজর মাহাদীপ, বড় একটা সুযোগ আপনার হাতে তুলে দিলাম। আমি পূর্ণ আস্থা রাখছি আপনি সফল হবেন এতে। এখানকার সার্বিক পরিস্থিতি, মিডিয়া সবকিছু কভারেজ আমি দিব। পরিকল্পিত ম্যাপ অনুযায়ী 3 জায়গায় ব্যাকআপ টিম রাখা হয়েছে, সব রেডি আছে, শুধুমাত্র আপনার ডিসিশনের অপেক্ষায় তারা। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সারের কণ্ঠে দীপ্ততা। তার ধারালো বার্তা মাহাদীপের চোখে স্বাভাবিকীয় দৃষ্টি ফুটিয়ে তোলে। 3-4টা মানুষের নিরঙ্কুশ রাতের সাধনা, ত্যাগ, কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ তারা এক সুগম পথের সন্ধান পেয়েছে। পাওয়ারফুল ইফেক্ট, হাই ক্লাসের অবজারভেশন, পলিটিক্যাল পার্সনদের চোখ এড়িয়ে এই দুর্গম কাজটা করতে তাদের যে কতটা আত্মত্যাগ করতে হয়েছে এটা শুধুমাত্র এই 4টা মানুষই ভালো জানে। পুরো ইউনিটকে নিষ্ক্রিয় করে রেখেছিল এই ক্ষমতাবান ব্যক্তি। হবিগঞ্জের চুনারুঘাটের পাহাড়ি এলাকায় অবস্থানরত মাহাদীপের 2টো টিম, কৌশলগত বুদ্ধিমত্তা এবং নির্ভুল পরিকল্পনায় আঁকা চকে শেষবারের মতো চোখ বুলিয়ে নেয় সবাই। মাহাদীপ দৃঢ় কণ্ঠে নির্দেশনা দিয়ে দুভাগে ভাগ করে দেয় তার টিমকে। 12:26 নিগড় রাতের অন্ধকার ভেদ করে সিলেটের জৈন্তাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে 3টা বড় বড় মালবাহী ট্রাক এবং একটা সাদা প্রাইভেট কার, যার ভেতর মাদক ও অবৈধ অস্ত্রের পাশাপাশি কিছু প্রভাবশালী ব্যক্তির যোগসাজশ রয়েছে। লেফটেন্যান্ট মাহিন সেট আপ করে রাখা গুপ্তচরের মাধ্যমে শেষ সংকেত পেতেই ওয়াকিটকির মাধ্যমে মেজর মাহাদীপকে অবগত করে। স্যার, ডিরেকশন লাইন টু লাইন, পজিশন লেফট। ওকে, টিম 5C, গো অ্যাহেড অ্যান্ড টেক দ্য পজিশন। 3টি ট্রাক সারিবদ্ধভাবে সংকীর্ণ পথে প্রবেশ করে। ক্যাপ্টেন আরাফাতের টিম রেডি হয়। হোল্ড অন, ফিট উইল বি হাই। দুপাশে স্নাইপার, রাস্তায় কাঁটাতার ও গতিরোধক। ট্রাকের অভ্যন্তরে ড্রাইভার জানালা, গলি, রাস্তার টর্চ ফেলে। মাহাদীপের ইগুলি দৃষ্টির নজর ট্রাকের গতিবিধির দিকে স্থির হতে তীক্ষ্ণ কণ্ঠে নির্দেশ দেয়। ব্লক দ্য পজিশন।
দুজন সেনা বিকল্প পথ অনুযায়ী এগোতেই হঠাৎ দুটো ট্রাকের পেছন থেকে 3 নম্বর ট্রাক হতে গুলি ছুড়ে আসে। প্রভাবশালী গ্যাংয়ের সশস্ত্র লোকেরা আগমন চালানো শুরু করা মুহূর্তেই 5C টিম পাল্টা গুলি করে। মাহাদীপ চারপাশে আলোচনা করে, স্থির মস্তিষ্কে সব কিছু এঁটে নেয়। শত্রুরা সুসংগঠিত, এরা শুধু গ্যাংস্টার নয়, টেন্ট মিলিশিয়া। পরিস্থিতি কভার করতে প্রয়োজন রিজার্ভ টিম। ক্যাপ্টেন আরাফাত, কল দ্য রিজার্ভ টিম। মাহাদীপ সারাসারি ফায়ার ফাইটে অংশগ্রহণ করে না। এখানে 2 সেকেন্ড ব্যয় করা মানে মেন টার্গেট মিস করা। টিম 5C সঠিকভাবে ট্র্যাকল দিচ্ছে দেখে সে দ্রুত নিজের জায়গা পরিবর্তন করে। টিম টি ফ্র্যাক্টর, টেক পজিশনস আন্ডার দ্য ট্রাক। মাহাদীপের নির্দেশ পাওয়া মাত্রই পাহাড়ি রাস্তার দুধার হতে টিমটি ফ্যাক্টর স্নাইপার হতে ঘেরাও করে ফেলে। চারপাশে সেনা সদস্যের ঘেরাওতে 3 নম্বর ট্র্যাকে থাকা 4 জন মাদক ব্যবসায়ী পিস্তল নামিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে ট্র্যাক চালু করা মুহূর্তেই স্পাইক স্ট্রিপ ছড়িয়ে দেওয়া হয় রাস্তা জুড়ে। টিম 5C এর নেতৃত্বাধীন ক্যাপ্টেন আরাফাত এই সুযোগে তাদের সেনাদের নিয়ে প্রাইভেট কার এবং সর্বপ্রথমে থাকা দুটো ট্রাক জব্দ করে ফেলে। ট্রাক অক্ষত থাকবে প্রমাণসহ। ডোন্ট ইউজ ফ্ল্যাশব্যাং গ্রেনেড রাইট নাও। মাহাদীপের রিজার্ভ টিম পুরো এরিয়া সেকেন্ড লেয়ারে নিজেদের আন্ডারে নিয়ে ফেলে। মাহাদীপ হাতের পিস্তলখানা কোমরে গুছিয়ে নীরব হাসে, ধীরপায়ে এগিয়ে গিয়ে নক করে প্রাইভেট কারের ডোর। প্রতীকের পথ শেষ, আর হাঁটার গন্তব্য নেই। ছোট মাছ বড় জালে আটকে পড়েছে, ধরানো দিয়েও উপায় নেই। উইন্ডোর গ্লাস নেমে যায়। মাহাদীপ ঘাড় নিচু করে দৃষ্টি রাখে ভিতরে। মাহাদীপ ঠান্ডা গলায় উত্তর দেয়, অপরাধী যতই পাওয়ারফুল হোক না কেন, অপরাধ করার সময় একটা সূক্ষ্ম প্রমাণ রেখে যাবে। মাহাদীপ লিসেন। ভিতরে আসা ব্যক্তি মাহাদীপের তেজালো গর্জনে ফ্যাকাশে চোখে তাকায়, দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি রুট জানতাম, কিন্তু এতটা রুট জানতাম না। স্যার সম্বোধন করতে বলেছে। রাত 1টা ছুঁই ছুঁই। খেয়ার শরীর স্থিতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে তীব্র লেবার পেইন ওঠে। ডাক্তার আফরোজার কালোপেক্ষণ করে না, শারীরিক এবং মানসিকভাবে তার প্রস্তুত ছিলেন এই সময়টার জন্য। জরুরিভাবে আইসিইউ হতে খেয়াকে অপারেশন থিয়েটার নিয়ে যায় তার মেডিকেল টিম। নির্ঘুম এক রাত, সবার চোখে আতঙ্ক আর উৎকণ্ঠা মেশানো। ওয়েটিং প্লেসে সবাই স্থির হয়ে বসে আছেন। উৎস গল্প নিজেদের মতো করে আরও কিছু ডোনার ম্যানেজ করে নিয়ে এসেছে। মিসেস শিরিন এবং সালমা আল্লাহর বন্দনায় মগ্ন। অন্যদিকে মোহাম্মদ আলী খান অনবরত পায়চারি করছেন অস্থির চিত্তে। জয়ী সাহেবের দিকে ছুটে গিয়ে বলেন, আমি দাদু হব বিয়ান সাহেব, আমি আর একটু পরে দাদু হব। সবাই শোনো, আমার নাতনির নাম হবে প্রত্যাশা। আমার এতদিনের প্রত্যাশা। আমি আমার নাতনিকে স্কুলে নিয়ে যাব, পুরো দেশ বিদেশ ঘুরবো। কে আলতো হেসে মোহাম্মদ আলী খানের কাছে যান। প্রত্যাশা পছন্দ হয়নি? খুব হয়েছে আমাদের সবার প্রত্যাশা। মিসেস সালমা বসে ছেড়ে উঠে দাঁড়ান। মোহাম্মদ আলী খানের নামের বিরোধিতা করে বলেন, না, আমার কুঞ্জবনে প্রথম আন্ডা বাচ্চার নাম হবে পারভিকা। আমার ঘরে সূচনা সে। এটা অনেক বড় এবং কঠিন নাম। বেআইন সাহেবা, আপনার পছন্দ হয়নি? খুব হয়েছে, আমরা দুটো নামই গ্রহণ করলাম। রাত 3:30টার সময় সি সেকশনের মাধ্যমে ডেলিভারি সম্পূর্ণ হয় খেয়ার। ধরনীতে আসা সাদা ফুটফুটের রাজকন্যার ওজন আসে মাত্র 1 কেজি 300 গ্রাম, অর্থাৎ সম্পূর্ণভাবে প্রিম্যাচিউর। খেয়ার শারীরিক জটিলতার থাকার কারণে তাকে পুরোপুরিভাবে করা হয়েছে অবচেতন। জ্ঞান ফিরতে বেশ কয়েক ঘন্টা লাগবে তার। ছোট্ট রাজকন্যাকে সরাসরি নিয়ে যাওয়া হয় এনআইসিইউতে। শ্বাস প্রশ্বাস এখনও পুরোপুরি বিকশিত হয়নি। রাখা হয় ইনকিউবেটরে। গায়ে লাগানো হয় হার্ট রেট, অক্সিজেন স্যাচুরেশন, শ্বাস প্রশ্বাস মাপার মনিটর। ছোট্ট দেহটা ঢেকে যায় তার নানান মেডিকেল সরঞ্জামে। মোহাম্মদ আলী খান সহ সকলে নির্দিষ্ট দূরত্ব হয়ে দেখতে থাকেন তাদের মধ্যমণিকে। তাদের হাতের আঙ্গুলের সমান রাজকন্যার হাত। চোখ দুটো বন্ধ, কিন্তু বুকের ওঠানামা তাদের চোখের শান্তির ছোঁয়া এনে দেয়। মিসেস সালমা কেঁদে ফেলেন। তার মাহাদীপের মেয়ে, মাহাদীপের রাজকন্যা এসেছে দুনিয়াতে, অথচ দেখো রাজার খবর নেই। বাবাকে অনেক বকে দিব। দাদুমণি, তুমি তাড়াতাড়ি চলে এসো, রাগ করো না, বাবা আসবে। ভোর 6টায় এনআইসিইউর সামনে দাঁড়িয়ে আছে কিয়া। একটু পরপর একবার রাজকন্যার মাকে দেখে আসছে সে। কিয়াকে কেবিনে শিফট করা হয়েছে কিছুক্ষণ আগে, কিন্তু এখনও সেন্স আসেনি।
পালস রেট অস্বাভাবিক হয়ে গিয়েছিল মাঝখানে, যার কারণে ডাক্তার সিডেটিভ দিয়েছেন। ঘুমের প্রভাব আরও কয়েক ঘন্টা স্থায়ী হবে। শৈলীতিশা গিয়েছে ওয়াশরুমে, কে আপাতত একাই আছে। জয়সে বাকি সবাইকে নিয়ে কোর্টে গিয়েছেন, একটু ফ্রেশ হয়ে চা নাস্তা করে আসবেন। শারদকেও চোখের পাতা এক করেনি। সবাইকে নির্ঘুম রাতের সঙ্গী করে মা মেয়ে কেমন শান্তিতে ঘুমিয়ে আছে। কে এক লম্বা কালো পোশাকে আবৃত মানুষকে এনআইসির ভিতরে প্রবেশ করা দেখে অবাক হয়ে যায়। লোকটার মুখে বিকৃত প্রাণীর মুখোশ। আদৌ পুরুষ নাকি মহিলা বোঝা কঠিন, তবে দৈহিক অবয়ে পুরুষ মনে হচ্ছে। কেয়াডাকে লোকটাকে। কালো দৈহিক মানুষটা কেয়ার বাধা অতিক্রম করে কাছে দরজা ঠেলে ভিতরে চলে যায়। কেয়ার শরীর কাঁপতে থাকে। সে গলা ছেড়ে সাহায্যের জন্য ডাকলেও কোনো সারা শব্দ পায় না। দৌড়ে গিয়ে লোকটাকে প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু হিংস্র মানবটির শক্তির সঙ্গে কেয়া পেরে ওঠে না। এক ধাক্কায় তাকে দেওয়ালের সঙ্গে আঘাত করে একটানে বাচ্চাটার হার্ট রেট খুলে ফেলে। হাতে থাকা ইঞ্জেকশনের বর্ণহীন তরল পদার্থ একটুখানি বের করে বিকৃত হেসে বলে, কঠিন প্রতিশোধ। কেয়া নাক দিয়ে রক্ত বের হওয়ার রক্তকে উপেক্ষা করে ফের দৌড়ে ছুটে যায়। শরীরের সর্বশক্তি দিয়ে চিৎকার করে সাহায্যের জন্য, কিন্তু ভাগ্য বড় অসহায়। কাচের দরজার বাইরে সে শব্দ কারোর কানে পৌঁছায় না। কেয়া লোকটার পাশে থাকা ইঞ্জেকশনটা ছুঁড়ে ফেলে দিতে প্রাণপণ চেষ্টা করে। হাতের নখ দিয়ে খামচে ধরে লোকটির হাত, কিন্তু লোকটি তার চুলের মুঠো ধরে টেনে শক্ত হাতে ফ্লোরে ছুঁড়ে মারে। কেয়ার থুতনি কেটে মাংস উঠে যায় সাথে সাথে। হার্ট রেট খোলার কারণে ছোট্ট দেহ এতক্ষণে অক্সিজেনের অভাবে শেষ প্রান্তে চলে গিয়েছে। তাকে চিরস্থায়ীভাবে শেষ করতে সেই সানাইট বিষ মিশ্রিত ইঞ্জেকশন পুশ করে দেয় শরীরে। মাত্র 3 হতে 4 সেকেন্ড সময় নেই, অতঃপর সমস্ত ক্রিয়া চালনের সমাপ্তি ঘটিয়ে শতক্ষণের জন্য আসা রাজকন্যা বিদায় নেই বাবা মায়ের দেখা না পেয়ে। অন্তকালের ঘুমের বিভোর হয়ে যায় সে। কেয়ার রক্তে ফুলো লাল হয়ে উঠেছে। জানোয়ারটাকে সে ধরতে পারে না। একা থুতনি নিচে রেখে নিজেকে দাঁড় করাই বহু কষ্টে ছুটে যায় তার রাজকন্যার কাছে। রক্তমাখা হাতে কোলে নেয় নিজের মাঝে। এক বিধ্বস্ত রক্তমাখা নারী একটা ছোট্ট দেহ নিয়ে ছুটে যায় ঘুমন্ত বোনের কাছে। খেয়া খেয়া চোখ খোল, দেখ তোর মেয়ে তোকে না বলেই চলে যাচ্ছে, আবার কলিজাটা চলে যাচ্ছে। তুই না মা, ওকে আটকাবি না, ওকে ডাক। খেয়া কেয়ার আর্তনাদিত সুর খেয়ার কানে পৌঁছে না। সে একইভাবে অবচেতন ঘুমে মগ্ন। তার প্রিন্সেস নীরবে এসে তাকে দেখা না দিয়ে আবার নীরবে চলে গিয়েছে। একটা নিষ্পাপ আত্মা বলি হয়েছে এক নিকৃষ্টতর আত্মার কারণে। মাঝখান থেকে বুক এক নিরো অপরাধ বাবা মায়ের। একটা ছোট্ট প্রাণের জন্য গোটা দুটো পরিবার শোকে বাঁকাহারা হয়ে আছে। কি হয়ে গেল এইটুকু সময়ের মধ্যে? কোন নরপশু এসে ধ্বংস করে দিয়ে গেল সব কিছু। মোহাম্মদ আলী খান নিজেকে পায় না নিয়ন্ত্রণ করে রাখতে। তার প্রত্যাশা তাকে প্রত্যাশে রেখে চলে গিয়েছে। মহসিন আলী খান ভাইকে সামলাতে গিয়ে নিজেই অশ্রু ঝরিয়ে ফেলেন। আপনারা প্লিজ শান্ত হন, আমরা আপনাদের পরিস্থিতি বুঝতে পারছি। বিষয়টা খুবই দুঃখজনক। জয় সাহেব ক্ষিপ্ত গতিতে এগিয়ে আসেন। আপনাদের হাসপাতালের ম্যানেজমেন্টের ব্যবস্থা আমি দেখে নেব। একজন বাইরের লোক এসে খুন করে যায়, কোনো সিকিউরিটি সিস্টেম নেই। দেখুন, আমরা লজ্জিত এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনায়। আমরা ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছি। অতি দ্রুত যে এই নিকৃষ্ট কাজ ঘটিয়েছে তাকে আইনের আওতায় আনার ব্যবস্থা করা হবে। আপনারা বাচ্চাদেরকে দ্রুত সারিয়ত করার ব্যবস্থা করুন। মায়ের আশায় থাকবেন না, তাহলে পুরো দেহটা নষ্ট হয়ে যাবে। সকাল 8টা। ইউনিফর্ম পরিহিত মানবটা ধীর পায়ে এগিয়ে যায় সাদা কাফনে মোড়ানো দেহটার কাছে। রক্ত বর্ণধারী চোখের দৃষ্টি তার অনর। ছোট্ট মুখটা সে আলতো করে চুমু খায়। খুব নির্ভীতে চোখ হতে গড়িয়ে পড়ে দুর্বোধ্য এক ফোঁটা অশ্রু। যে অশ্রু তার নবজাতকের বুকের মাঝখানে পিতৃস্নেহ হিসাবে ঠাঁই লাভ করে। কালকে রাতে মাহদীপ তার মাকে বলেছিল ব্যথা পেলে তবেই কষ্ট অনুভব করবে। এই যে সে ব্যথা পেয়েছে, তার জীবনের সবচেয়ে কঠিনতম ব্যথা। যে ব্যথা তাকে চোখে অশ্রু আনতে বাধ্য করেছে, ভিতরে রক্তক্ষরণ করে দিচ্ছে গোপনে। নীল রঙে ভেজা আকাশ, কুয়াশার হালকা আবরণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মিয়ে গিয়েছে অনেক আগেই। সূর্যের আলো সেই বেলাকে টেনে নিয়ে এসেছে মধ্যাহ্ন পাড়ায়। এই তো ঘন্টার কাঁটা এসে দাঁড়িয়েছে 12টার ঘরে। থাই টেনে জানালা খুলে দিতে চারকোল রঙের লম্বা পর্দাখানা
দুলে উঠছে মৃদুভাবে। সিডেটিভের দীর্ঘ প্রভাব শেষ হয় অবশেষে। কপাল মৃদু ভাঁজ হয়ে আসে। শরীরে অজানা ব্যথায় ঠোঁট নেড়ে অস্পষ্ট স্বর বের হয়ে আসে খেয়ার। সে যে কালকে সন্ধ্যায় চোখের পাতা বন্ধ করেছিল সে আজ মধ্যাহ্ন লগ্নে সেই দ্বার উন্মুক্ত হয় নির্ভীতিতে। চক্ষুরেখা মিলে তাকায় এক অজানা জায়গায়। নাকে ভেসে আসে হসপিটালের মেডিসিন আর ন্যাপথলিনের কড়া গন্ধ। চারপাশটা ভ্যাবসা থেকে ধীরে ধীরে তা স্পষ্ট হতে থাকে খেয়ার। মাথা বেশ ভারী, শরীরের দুর্বলতাকে কোনোভাবে কাটিয়ে ডান হাতটা তুলে ধরে সামনে। হাতের শিরার মাঝে ক্যানোলা গেঁথে দেওয়া। স্যালাইন চলছে শরীরে। তলপেট হতে টেনে আসার মতো ব্যথা অনুভূত হতে এসে বাম হাতটা পেটের উপরে রাখে। উপরের দিকে তাকিয়ে থেকে প্রথম স্পর্শে কিছু বুঝতে না পারলেও দ্বিতীয় স্পর্শে বুঝতে পারে পেট তার স্রোতের পরিবর্তে সংকুচিত। শরীর বেয়ে ঠান্ডা স্রোত বেয়ে যায় তার। গায়ের লোম জেগে ওঠে এক মুহূর্তে। ক্ষীণস্বরে উচ্চারণ করে, প্রিন্সেস এসেছে। অ্যাডজাস্টেবল টেবিল পরিষ্কার করতে করতে সাদা ড্রেস করে আবৃত নার্সটি পিছু ঘুরে তাকায়। খেয়ার উচ্চারিত ক্ষীণ শব্দের একাংশ তার কানে গিয়ে পৌঁছাতেই দ্রুত এগিয়ে আসেন তিনি। মুখে কৃত্রিম হাসি তুলে বলেন, গুড মর্নিং ম্যাম, কেমন আছেন এখন? ভালো। আমার বেবি? নার্সটির মুখের কৃত্রিম হাসি উবে যায়। বেবি শব্দটার উচ্চারণ হতেই ভীত চোখে তাকান তিনি খেয়ার দিকে। জড়তা মাখানো স্বরে বলে, আপনি বিশ্রাম করুন, আমি ডাক্তার ম্যামকে নিয়ে আসছি। নার্সটির তড়িঘড়ি করে চলে যাওয়া খেয়ার বোধগম্য হয় না। তার প্রস্থান হওয়া থেকে চোখ সরিয়ে সে আলতো ভেবে চারপাশটা নজর বুলিয়ে দেখে। পরনে তার নীল রঙের পেশেন্ট গাউন। চুলগুলো লম্বা বিনুনি করা থাকলেও দুপাশ হতে বেরিয়ে তা এলোমেলো হয়ে এসেছে। খেয়ার হুট করেই কালকের ভয়াবহ সন্ধ্যার খণ্ডচিত্র মনে পড়ে। সেই নির্মমতা, সেই নিষ্ঠুরতার চোখে ভেসে আসতে সে চোখ বুজে নেয়। মস্তিষ্ক জানান দেয় কালকের দুর্ঘটনা যেহেতু তাকে হাসপাতালে এনেছে, নিশ্চয়ই তার প্রিন্সেসও দুনিয়াতে এসেছে। হ্যাঁ, সময়ের সঠিক ব্যতই ঘটেনি ঠিক, কিন্তু এসেছে তো। কিন্তু সে কোথায়? মাম্মামের কাছে নেই কেন? হ্যালো বিউটিফুল লেডি, হাউ আর ইউ? কেয়া বন্ধ চোখ খুলে ফেলে। অবলোকন করে তার শিওরের পাশে দাঁড়ানো এক মধ্যবয়স্কা স্বতঃস্ফূর্ত নারী ডাক্তারকে। গলায় টেটোস্কোপ ঝুলিয়ে তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফাইন ম্যাম, ভেরি গুড। একটু হাতটা বাড়াও, তোমার প্রেশারটা একটু চেক করে নেই কেমন? কিয়া ধীর গতিতে হাত প্রসারিত করে। ডাক্তার আফরোজারা টেটোস্কোপ দ্বারা প্রেশার চেক করে পালস রেটের দিকে একটু মনোযোগী হয়ে বলেন, আলহামদুলিল্লাহ, অল ওকে, নাও ইউ উইল ফিল বেটার। ম্যাম, বেবি? আমার বেবি কোথায়? আফরোজারা খেয়ার ব্যাকুল চাহনির দিকে তাকাতে পারে না। সে জানতো এই প্রশ্নের মুখোমুখি হতে হবে তাকে, উত্তরও দিতে হবে। নিজের দৃষ্টি সরিয়ে শেষ হয়ে আসা স্যালাইন পর্যবেক্ষণ করতে করতে বলেন, ইয়ং লেডি, নিজেকে শান্ত করো, তোমাকে কিছু কথা শুনতে হবে। খেয়ার গলা শুকিয়ে আসে ডাক্তার ম্যামের কথা শুনে। উদ্গ্রীব হয়ে ওঠে। কিছু কথা? কি কথা? খারাপ কিছু? না না, খারাপ কিছু কেন হবে? মেজর সাহেব তো কালকে এসে তাকে বাঁচিয়েছে, তাকে এই যে হসপিটালে এনেছি। কিছু খারাপ হয়নি, সব ঠিক আছে। ম্যাম, আমি আমার হাজব্যান্ডের কাছে যেতে চাই, আমাকে একটু নিয়ে যাবেন ওনার কাছে? আফরোজারা খেয়ার মাথায় হাত বুলিয়ে নরম কণ্ঠে বলেন, তোমার তো কোনোভাবেই মুভমেন্ট করা যাবে না, ভীষণ দুর্বল তুমি। ইউনিট প্রপার রেস্ট। তোমার হাজব্যান্ড শীঘ্রই চলে আসবে তোমার কাছে। উনি আমাদের হসপিটাল ম্যানেজমেন্টের সাথে কথা বলেছেন। কোনো সমস্যা হয়েছে? একটু হয়েছে। বেবিকে দেখেছেন উনি? হ্যাঁ, দেখেছে। কেয়ার মুখে উদ্গ্রীবতার ছায়া কেটে যায় এক লহমায়। বুক হতে পাথর নেমে আসে। এতক্ষণে ভয়ের রেশ কাটে। তার মানে সব ঠিক আছে। মেজর সাহেব বেবিকে দেখেছেন। মুখে তার মৃদু প্রফুল্লতা বয়। বিড়বিড় করে এসে ঠোঁট নেড়ে সাদা দেওয়ালের মাঝে দৃষ্টি মেলে বলে, প্রিন্সেস, তুমি কি তোমার বাবার মতো দেখতে হয়েছো নাকি মাম্মামের মতো? ও, তুমি তো একদম ছোট্ট বাচ্চা। ফেস হয়তো মিলবে না এখন, কিন্তু তুমি তো মাম্মামের আগেই বাবার সাথে সাক্ষাৎ করে নিলে। আফরোজারা চোখের ইশারায় নার্সকে নির্দেশ দিতে নার্স শিওর ম্যাম বলে তাৎক্ষণিক বাহিরে চলে যায়। অল্প সময়ের মাঝেই মিসেস সালমা এবং মিসেস শিরিনকে নিয়ে প্রবেশ করেন কেবিনে। দুই মাকে একসঙ্গেই দেখে খেয়ার ভগ্ন চেহারা নির্মল হাসি ফোটে। কঠিন সেই মুহূর্ত। একজন মাকে দেওয়া হবে এক অসহনীয় ব্যথার ছোঁয়া, যে মেয়ের কাছে এখনও তা কল্পনা অতীত। তার শুষ্ক ঠোঁটে যে নির্মলতা, তা হারিয়ে যাবে এক মুহূর্তে। ডাক্তার আফরোজারা ছোট্ট করে নিঃশ্বাস ফেলে খেয়ার দিকে তাকান। শান্ত কণ্ঠে বলেন,
একটা জীবনকে সৃষ্টিকর্তা তোমার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছিল। সে এসেছিল, কিন্তু স্থায়ীভাবে নয়। ছোট্ট প্রাণটিকে আমরা নিজেদের মাঝে রাখতে পারিনি। সে চলে গিয়েছে সৃষ্টিকর্তার কাছে। আমি খুবই দুঃখ অনুভব করছি তোমাকে মানসিকভাবে ভেঙে ফেলার জন্য, কিন্তু আমাদের পেশার ধর্ম সত্য থেকে মিথ্যা হয় না। খেয়ার শ্রবণে ডাক্তার ম্যামের মুখ হতে বের হওয়া এক একটা শব্দ খুব ধীরগতিতে এসে পৌঁছায়। স্পষ্ট সহজ বাংলায় কথাগুলো বুঝতে যেন তার বেশ কষ্ট হয়। সে নীরব হয়ে ডাক্তার ম্যামের দিকে তাকিয়ে থাকে, ধীরে ধীরে মেলাতে থাকে অর্থবহ কথাগুলো। কানের কাছে প্রতিধ্বনিত হতে থাকে সে চলে গিয়েছে সৃষ্টিকর্তার কাছে। আম্মু। ডাক্তার আফরোজারা আর মিসেস সালমা এবং মিসেস শিরিনকে হাত দ্বারা খেয়ার দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত দিয়ে নিরাশিত কণ্ঠে বলেন, প্লিজ হ্যান্ডেল হার। শেষ হওয়া স্যালাইন এবং ক্যানেলা খেয়ার হাত হতে খুলে দেন নার্সটি। অতঃপর ডাক্তার আফরোজারা নার্সকে সঙ্গে নিয়ে বেরিয়ে যান কেবিন হতে। মিসেস সালমা পায়ে কঠিন বেরি সারিয়ে তার কবুতর ছানার কাছে এগিয়ে যান। অন্যদিকে মিসেস শিরিন শাড়ির আঁচলে তড়িৎ হাতে চোখ মুছে বলেন, কিছু হয়নি মা, তুমি ভেঙে পড়ো না, আল্লাহ সব কিছু ঠিক করে দেবেন। আম্মু, আমার বাচ্চাকে আনো, আমাকে দাও। আমার কথা কেউ শুনছো না কেন? ওনাকে ডেকে আনো, ওনাকে ডেকে দাও। তোমরা কেউ আমার কথা শুনছো না? মিসেস সালমা খেয়ার অস্থির চিত্রকে প্রমোষিত করার চেষ্টা করে। নির্ঘুম রাতের ক্লান্ত ঘোলাটে চোখ উপেক্ষা করে বাম পাশ হতে আলতো করে জড়িয়ে ধরে বলেন, আমার কবুতর ছানা, আমার কলিজা, শান্ত হও তুমি। চোখ হতে খেয়ার নিঃশব্দে গড়িয়ে পড়তে থাকে পানি। সব কিছু তার কাছে অসহ্য লাগছে। জড়িয়ে আসতে থাকা কণ্ঠস্বর উন্মুক্ত করে বলে, আমি শান্ত হয়েছি আম্মু, তোমরা দয়া করে আমার আর ওর বাবাকে ডেকে দাও। তোমার বাচ্চা মারা গিয়েছে খেয়া, তাকে মেরে ফেলেছে, সে আর আসবে না। জয়ী সাহেবের সরাসরি জবাবে খেয়া যেন শুনেও শুনে না। অবিশ্বাস্য অবসতায় নিজেকে জড়িয়ে নেয়। মনে হতে থাকে সে স্বপ্ন দেখছে, কোনো দুঃস্বপ্ন। একটু পরেই হয়তো ঘুম ভেঙে যাবে, দুঃস্বপ্ন কেটে যাবে। এই তো কালকেও তো সে তার প্রিন্সেসের মুভমেন্ট বুঝেছে, তাকে দিনে রাতে কত শত লাথি দিয়ে জানান দিয়েছে। এই তো মাম্মাম, আমি এখানে, তুমি কি বুঝতে পারছো? খেয়া তো বুঝেছে, পরম মমতায় আদর করে দিয়েছে, তাহলে সে চলে যাবে কেন? মাম্মার সঙ্গে দেখা না করেই চলে যাবে, তাই হয় নাকি? বাবা, ওনাকে। খেয়ার কথা শেষ করতে হয় না, তার আগে কেবিনে এসে উপস্থিত হয় মাহাদীপ। ইউনিফর্ম পরিহিত মানবটির আগমন হতেই জয়ী সাহেব জলপায়ে বের হয়ে যান। মুখে তার সম্পূর্ণ অসন্তোষটা ঘিরে রেখেছে মাহাদীপের প্রতি, চোখে একরাশ রাগ। মিসেস সালমা এবং মিসেস শিরিন স্বামী স্ত্রীকে এই মুহূর্তে নিজেদের কষ্টগুলো নিজেদের মতো বুঝে নিতে একা ছেড়ে বেরিয়ে যান। খেয়া তার মেজর সাহেবকে দেখে উঠে বসার চেষ্টা করে। মাহাদীপ তৎক্ষণাৎ এগিয়ে ধীর পায়ে আধসা হয়ে বসিয়ে দেয় তার অর্ধাঙ্গিনীকে। অতপর নিজে একটা টুল টেনে পাশে বসে। ক্যানোলায় ক্ষত হওয়া হাতটি নিজের ক্ষত বিক্ষত হাতের মুঠোয় পুরে মাথা নিচু করে মেঝেতে দৃষ্টি রাখে। শীতল কণ্ঠ ভেদ করে বলে, নিঃসংকোচ আত্মসমর্পণ, নিঃসংকোচ স্বীকারোক্তি। খেয়ার ঘোলাটে চোখ এক লৌহমানবের রক্তাক্ত ক্ষত হাতে স্থির হয়, যেন মনে হয় অজস্র ক্যানোলা এই শক্ত হাতের উপরে বয়ে গিয়েছে। ওনার এই স্বীকারোক্তি, তার মানে সত্যি প্রিন্সেস। খেয়ার দেহের ভিতরে প্রবেশ করে এক তীব্র যন্ত্রণা, তবে সেটা শরীর নয়, এমন এক যন্ত্রণা যেটা তার বুকের ভিতরে হাত ঢুকিয়ে হৃৎপিণ্ডটা উগড়ে দিচ্ছে সমান তালে। নিজেকে অশান্ত সমুদ্রের উত্তাল ঢেউয়ে পরিণত করে অস্পষ্ট স্বরে কুকড়ে ওঠে সে। মাহাদীপের হাত হতে নিজের হাত ছাড়িয়ে নিয়ে সে দুহাতে মুখ ঢেকে ফেলে। নিজেকে আর পারে না দমাতে। চোখের জল উপেক্ষা করে গলা দিয়ে বের হয় তার করুণ আর্তনাদ। নিজের দুর্বল শরীর কাঁপিয়ে সে চিৎকার করে ওঠে। কাছের টুকরা নেই, তিলে তিলে ভেঙে গড়িয়ে যায় সে। তার কান্না, তার চিৎকার, তার প্রতিটি অশ্রু মাহাদীপের ভিতরে ভয়ানক ঝড় তোলে। তার পাথরে আবৃত মন দ্বিখণ্ডিত হয়ে যায় বিনা আঘাতে। আমার মেয়েকে আমার কাছে দিন, আমি দেখতে চাই আমার মেয়েকে, এনে দিন। মাহাদীপ খেয়াকে নিজের সঙ্গে দৃঢ়ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়। খেয়ার মাথাটা তার খাড়িত বুকের মাঝে রেখে শক্তভাবে চেপে ধরে নিজের নিস্তব্ধ হয়ে যায়। বারণ করে না, থামায় না। এক অসহায় উন্মাদিত সন্তানহারা মাকে
যে মা সদ্য সন্তান হারিয়ে নিজেকে করেছে বিলীন, যার গগন কাঁপানো কান্না ভূমিতে আশ্রে পড়তে থাকে অশান্তভাবে। আমি মা হয়ে কেন আমার সন্তানকে চোখের দেখাটুকু দেখতে পারলাম না? ও তো আমার মধ্যেই ছিল, আমার সাথে কত গল্প করত, কেন না জানিয়ে চলে গেল আমাকে? চোখের পানি অগাধ ঢল নামতে থাকে। বিলপিত কান্না মনুষ্যত্বের হৃদয় ছুঁয়ে যায় গভীরভাবে। বাইরে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষের ভিতরটা চূর্ণ বিচ্ছিন্ন হতে থাকে তাদের আদরে মেয়ের করুণ কন্দনে। সহ্যসীমার বেষ্টনীতে কেউ পারে না নিজেদের ধরে রাখতে। কেয়া মাহদ্বীপের বুকের মাঝ থেকে গঙ্গাতে থাকে। শরীর তার ক্রমশ ভেঙে আসছে, মুখতে ছোট ছোট শব্দে উচ্চারণ করে, আমার মেয়েকে আমি শুধু একটা বার দেখতে চাই, একটা বার। কেন দেখতে দিলেন না? কেন আমাকে না বলে চলে গেল সে? এক পর্যায়ে অসহনীয় কান্না এবং অসহনীয়শীল ব্যথা তাকে একদম নিস্তেজিত করে তোলে। ভেজা চোখ দুটো তার নিভু নিভু, শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলতে থাকে ক্রমশ। নির্জীব বস্তু হয়ে লেপটে যায় মাহদ্বীপের শক্ত আবরণের মাঝে। ক্ষীণতায় ভেসে আসে ফের ভাঙ্গা ভাঙ্গা শব্দ। আমার মেয়েকে এনে দিন, আমার। ঢলে পড়ে খেয়া। মাহদ্বীপ খেয়ার কাঁধে মাথা রেখে পরাজিত কণ্ঠে বলে, আমি আমার মেয়েকে আমার বাসায় নিয়ে যাব। আমি চাই না কেউ এতে দ্বিমত প্রদান করুক। অবশ্য আমি কারো দ্বিমত গ্রাহ্যও করব না। অনেক বড় ভুল করে ফেলেছি, আর নয়। এভাবে বলছো কেন? ওনারা অসম্মানিত বোধ করবেন। অসম্মানিত তো আমি বোধ করছি। কথা দিয়ে যে ছেলে কথা রাখতে পারে না তাকে বিশ্বাস করা আমার জন্য অসম্মানের। মাহদ্বীপ চুপচাপ দাঁড়িয়ে থেকে জয় সাহেবের ক্রোধান্বিত কথাগুলো গ্রহণ করে নেয়। মিসেস সালমা ছেলের দিকে তাকিয়ে জয় সাহেবের উদ্দেশ্যে বলেন, আমরা আপনার মতামতকে সম্মান করি। মেয়ের বাবা হিসেবে মেয়ের নিরাপত্তা দানের ভার আপনার রয়েছে। যেটা ভালো মনে হবে অবশ্যই সেটা করবেন। জয় সাহেব মিসেস সালমার প্রত্যুত্তর নিজেকে ক্ষান্ত করেন। নিজের চড়া সুর দমিয়ে বলেন, মাফ করবেন বেআইন সাহেবা, আমি বাধ্য হচ্ছি কথাগুলো বলতে। আপনি বেআইন সাহেব, আমার মেয়ের জীবনে আশীর্বাদ স্বরূপ, কিন্তু আমার মেয়ে জামাই তার জন্য অভিশাপ স্বরূপ। জয় সাহেবের শেষ না হওয়া কথা শাফেদ কবির নিজের মতো উপস্থাপন করে ফেলে। হুট করে সবার মাঝে মাহদ্বীপকে অভিশাপ হিসেবে চিহ্নিত করে। জয় সাহেব শাফেদ কবির দিকে এক পলক চেয়ে বলেন, কথার মাঝে কথা আমি পছন্দ করি না সাফায়েত। দুঃখিত ভাইজান, কিন্তু না বলে পারলাম না। আমার ভাতিজির কঠিন অবস্থা দেখে এরকম অমানবিক দায়িত্ব জ্ঞানহীন ছেলে আমি খুব কমই দেখেছি। স্ত্রী মৃত্যু সজ্জায় রেখে সে যায় অপারেশনে। কেন? দেশ সেবায় সে কি একাই আর্মি? আর নেই কেউ? পাওয়ার না দেখালে যেন হয় না। মাহদ্বীপ শাফেদ কবিরের দিকে অগ্নিদৃষ্টি স্থাপন করতে চোখ উপরে তোলে, কিন্তু মাঝপথে বাধাপ্রাপ্ত হয়। মিসেস সালমা তার দিকে শক্ত চোখে তাকিয়ে তার চোখের স্ফুলিঙ্গ কমানোর নির্দেশ দেয়। মাহদ্বীপ গম্ভীর মুখে চোখ নামিয়ে নেয়। কেয়া শাফেদ কবিরের কথাই বিরক্ত হয়। সামনে দাঁড়ানো মানুষটাকে তখন থেকে সবাই একপাক্ষিক বিচার করে যাচ্ছে। আশ্চর্য, এদের কি বিবেচনাবোধ নেই? নিচের থুতনি কাটা অংশ উপেক্ষা করে তিক্ত স্বরে বলে, ভাই আপনি প্লিজ কিছু মনে করবেন না। যদি কখনো সুযোগ পান সাফায়েত চাচুকে আর্মির মূল মন্ত্র শেখাবেন, দরকার পড়লে ট্রেনিং দেওয়াবে। আই হোপ এইগুলো অর্জন করলে সে এই বোকা বোকা কথা বলা বন্ধ করবে। জয় সাহেব কেয়ার দিকে কঠিন চোখে তাকিয়ে বলেন, কেয়া, এসব কি অভদ্রতা? সাফায়েত তোমার চাচ্চু হয়। দুঃখিত বাবা, আমি চাচুই বলেছি, মামা বলিনি। সে কি জানে না আর্মিরা কাজের প্রতি কতটা ডেডিকেটেড হয়? তারা তো আদেশ মানতে বাধ্য। তোমরা কেন ভাইয়াকে এভাবে কথা শোনাচ্ছ? ওনার পরিস্থিতিটা একটু বুঝতে চেষ্টা করো। তার উপস্থিতিতে যদি এটা ঘটতো তাহলে আমিও তার বিরুদ্ধে কথা বলতাম, কিন্তু সেটা তো হয়নি। শুধু শুধু ভিত্তিহীন আঙুল তুলছো কেন তোমরা? এত ডেডিকেটেড হলে তার তো বিয়ে পরিবার গঠন করা উচিত হয়নি। সারা জীবন আদেশ পালন করেই যেত। সে চাইলেই পারতো। কেন বললো না তার স্ত্রী ভীষণ অসুস্থ, সে যেতে পারবে না? মেয়ে তো তোমারও বাবা, তুমি তো উপস্থিত ছিলে, তোমারও তো দায়িত্ব আছে। তুমি কেন নিজের নাতিকে রক্ষা করতে পারলে না? পুলিশ প্রোটোকল ক্ষমতা সব তো তোমার আছে। আমি একা বাচ্চাটাকে নিয়ে অসহায় হয়েছিলাম। দায়ভার তো আমাদের সবার। আমরা এতগুলো মানুষ উপস্থিত থেকে একটা মানুষকে ডিফেন্ড করতে পারলাম না, আর উনি 10 হাত দূর থেকে কিভাবে করবে রক্ষা? নিশ্চয়ই সে এলিয়ান প্রজাতির কেউ নয়। মিসেস সালমা কেয়ার বিচক্ষণতার মাঝে খেয়ার চাপ দেখতে পান। অসম্ভব বুঝদার মেয়ে। জয় সাহেবের 3 মেয়েই রত্ন ভাবতে দ্বিধাবোধ করেন না তিনি। আমি তোমার যুক্তি শুনতে ইচ্ছুক নই কেয়া, কথা কম বলতে চেষ্টা করো। তোমাকে এসব বিষয়ে কথা বলতে হবে না। যাকে বলেছি সে বুঝলেই হলো।
আমি চাই না আমার মেয়ে যতদিন না পর্যন্ত সুস্থ হবে ততদিন পর্যন্ত সে কোনোভাবে ডিস্টার্ব ফিল করুক। এর জন্য যা যা করতে হবে আমি করব। মিসেস শিরিন স্বামীর দিকে তাকিয়ে বলেন, বেশি হয়ে যাচ্ছে। এভাবে অপমান করার অধিকার নেই তোমার। মায়াদিন খেয়ার স্বামী, আমাদের চেয়ে ওর অধিকার বেশি খেয়ার প্রতি। হোক, সেটা আমি গ্রাহ্য করি না। স্ত্রীর প্রতি ন্যূনতম নিরাপত্তার ভূমিকা যার নেই তার আবার কিসের অধিকার? আরশাদ এসে মাহাদীপের পাশে দাঁড়ায়। জহির সাহেবের শেষাক্ত কথা কানে যেতেই বলে, সরি আঙ্কেল, আপনাদের পারিবারিক বিষয়ে আমি একটু ইন্টারফেয়ার করছি, তবে আপনাদের জানা দরকার তার জন্য বলছি। মহাদ্বীপ নিরাপত্তার ব্যবস্থা করেনি এটা বললে ভুল হবে। সে কালকে আমার সঙ্গে ডিসকাস করে হাসপাতাল অথরিটির পারমিশন নিয়ে নিজস্ব 3 জন লোক রেখেছিল। লোক 3 জনই খুবই দক্ষতা সম্পন্ন। এখন দুঃখের বিষয় হচ্ছে মহাদ্বীপের অনুপস্থিতিতে যে বা যারা আক্রমণটা করেছে তারা ছিল কঠিন সাইকো। তারা জানতো এই 3 জনকে প্রতিহত করা দুর্গম, তাই অন্য আশ্রয় বের করে ছদ্মবেশী ধারণ করে হিপনোটাইজের মাধ্যমে তাদের বশীভূত করে। চোখে, গলায় এবং নাকের উপরে সাইনাইড বিষ মিশ্রিত ইনজেকশন পুশ করে মেরে ফেলে। আই রিপিট, চোখে, গলায়, নাকে। কতটা উন্মাদ সাইকো বুঝতে পারছেন? প্রত্যাশাকেও সায়ানাইড বিষে পুশ করা হয় এবং যিনি এসেছিল তিনিও ছদ্মবেশ ধারণ করেছিল। আপনি পিতা হয়ে আপনার মেয়ের জন্য যে কষ্ট অনুভব করছেন, আমার বন্ধু একই কষ্ট অনুভব করছে। পার্থক্য শুধুমাত্র প্রকাশের ক্ষেত্রে। পরিস্থিতি অন্যদিকে ঘুরে যাচ্ছে দেখে শাহেদ কবির জহির সাহেবের কানের কাছে গিয়ে ধীর কণ্ঠে বলেন, ভাই সাহেব, এরা সব ঘুঘুর জাত। আপনি এদের কথাই বলবেন না, নিজের সিদ্ধান্তে অটুট থাকুন। এই ছেলেদের দিয়ে বিশ্বাস নেই, আর ভুল করবেন না। জহির সাহেব শাহেদের কথায় উদ্দীপ্ত হয়ে গলার স্বর টেনে বলে, আমার যা বলা শেষ। আমি কোনো কথা বলতে চাই না আর। বেআইন, আপনারা যখন ইচ্ছা আমার বাসায় আসবেন, আপনাদের বৌমাকে দেখে যাবেন। এই ব্যতীত আমি আর কাউকেই অনুমতি দিতে ইচ্ছুক নই। যেদিন একজন সত্যিকার বাবা হওয়ার সামর্থ্য অর্জন করবে সেদিন যেন আসে। তার আগে কোনো প্রকার যোগাযোগ আমি আমার মেয়ের সাথে করতে দিব না। সে আমাকে কথা দিয়েছিল আমার মেয়েকে নিরাপদে রাখবে, কিন্তু কথা রাখেনি সে। আর কথার বরখেলাফ আমি পছন্দ করি না। সাফায়েত, আসো। মুখের উপর কঠিন নিষেধাজ্ঞা আরোপ করে জহির সাহেব জোরালো পায়ে হেঁটে প্রস্থান নেই। মাহাদীপ মায়ের দিকে তাকাতে মিসেস সালমা মলিন মুখে দীর্ঘশ্বাস ফেলে চোখ সরিয়ে নেন তার থেকে। কি বলবেন তিনি? কি বলার আছে আর? জেনারেল কোর্ট মার্শাল, ঢাকা ক্যান্টনমেন্ট অফিস কক্ষে মেজর মাহাদীপ তার ল্যাপটপে শেষ রিপোর্টটি সেভ করে উঠে দাঁড়ায়। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সারের হাতে তুলে দেয় সেই অকাঠ্য ফাইল, যার জন্য তার পরিবার, তার স্ত্রী হয়েছে ভুক্তভোগী। কর্নেল রেজাউল করিম বাংলাদেশ সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি তার সুন্দর, সৎ, সুলভ, মিশুক আচরণ দ্বারা তার অপকর্মের জগৎকে লুকিয়েছিলেন কঠিনতরভাবে। মেজর মাহাদীপকে নিজের দ্বৈত রূপ দ্বারা করতে চেয়েছিলেন হাতের মুঠো, কিন্তু সব খুকু ফাঁদে পড়ে না। মেজর মাহাদীপ ফাঁদের চারপাশে ধান খেয়ে উল্টো তাকিয়ে জালে ফাঁসিয়েছেন। উত্থান করতে সক্ষম হয়েছেন সেই জন্তাপুরের গোপন ইতিহাস। কর্নেল রেজাউল মাদক পাচার এবং বিদেশে অবৈধভাবে 18 বছরের নিচে বয়সী ছেলেমেয়েদের গোপনে করে দিতেন পাচার। তার সাম্রাজ্য সুবিশাল, শিকড় আরও লম্বা। তিনি হলেন এই চক্রের অন্যতম মূল হোতা। বিগত 5-6 মাস যাবৎ তার বিরুদ্ধে চলতে থাকা এই অনুসন্ধান ছিল দুর্গম রাস্তার মতো সরু। প্রভাবশালী দাপটটা তাই বারবার হারাতে হয়েছে সুযোগ, কিন্তু কালকের রাতটা 4 জন সেনা কর্মকর্তা সে সুযোগ হিসেবে কাজে লাগান। এত মাসের সাধনাকে উগরে দেন সবটা দিয়ে। ব্যাংক স্টেটমেন্ট, গোপন কথোপকথনে অডিও, মাদকবাহী 3টা ট্যাগ, সব কিছু নিয়ে এসেছে তাদের আয়ত্তে। বিচারক কার্যের শুরুতে মেজর জেনারেল সৈয়দ আজমি সেনাবাহিনীর জাজ অ্যান্ড জুডিশিয়াল ডিরেক্টর জেজেডি এর সমস্ত রিপোর্ট জমা দেয়। বাংলাদেশ সেনাবাহিনী আর্মি অ্যাক্ট 1952 ও সেনাবাহিনী আইন 1952 অনুযায়ী সামরিক আদালতে কর্নেল রেজাউলের বিচার কার্য শুরু করেন। অভিযোগের শুরু বিবেচনা করে গঠন করা হয় জেনারেল কোর্ট মার্শাল, যেখানে সেনা কর্মকর্তাদের একটি প্যানেল বিচার কার্য পরিচালনা করেন। কর্নেল রেজাউল করিমকে তোলা হয় কাঠগড়ায়। তার দৃষ্টি মেজর মাহাদীপ এবং লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হকের দিকে। তাদের নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা দৃশ্য তার কপালের অমিশ্রণ ভাঁজকে ফুটিয়ে তোলে ভয়ানকভাবে। মেনে নিতে পারে না তার চালের উপর তাদের দুজনের কঠিন চালকে।
এই দুজন তার চোখের সামনে নিজেদের দত্ততা দেখিয়ে বোকা বানিয়েছে, অথচ সে নিজের সৎ ভালো মুখোশ দেখিয়ে ভেবেছিল এই ছেলেটা বশীভূত হয়েছে, তাকে বিশ্বাস করেছে। কিন্তু বাস্তবতায় তো এই ছেলে কঠিন মস্তিষ্ক খাটিয়েছে, যা ধ্বংস করে দিয়েছে পুরোপুরি। জেনারেল কোর্ট মার্শালের প্রথম শুনানিতে অভিযোগপত্র পাঠ করা হয় সেনাবাহিনীর আইন দ্বারা ৩৯ শৃঙ্খলা ভঙ্গ, গোপনে বেসামরিক অপরাধে জড়িত হওয়া আর্মি অ্যাক্টের ধারা ৪১, অপমানজনক আচরণ, সেনা কর্মকর্তা হয়েও মাদক পাচারে সহায়তা। প্রসিকিউশন সাক্ষ্য উপস্থাপন করেন মেজর মাহাদীপের তদন্ত রিপোর্ট, ব্যাংকে কর্নেলের নামে জমা হওয়া কোটি কোটি টাকা, গোপন ওয়্যার ট্যাপে মাদক চোরাচালানের পরিকল্পনা নিয়ে আলোচনা। কর্নেল রেজাউল করিম তার বিরুদ্ধে আসা অকাঠ্য প্রমাণ উপস্থাপিত হতেই সরাসরি তা অস্বীকার করেন। জোর গলায় মেজর মাহাদীপের দিকে তাকিয়ে দাবি করেন তাকে ফ্রেম করা হয়েছে। এসব কিছু তার বিরুদ্ধে সাজানো নাটক। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার মৃদু হেসে মাথা নাড়ান, তুলে দেন সেই ফাইল আদালতের হাতে। আমার মনে হয় এটাই যথেষ্ট হবে সুস্পষ্ট প্রমাণের জন্য। জৈন্তাপুরের সীমান্তবর্তী ৩৩টি বসতভিটা, যেখানে সর্বমোট ২৪৭ জন মানুষের বাস, সেখানে সবাই ছিল কর্নেল সাহেবের পোষা অনুগত দাস। তারা আসলে বসতভিটার মালিকদের বাস্তুচ্যুত করে নিজেদের দখলে বসিয়ে অরাজকতা করছে। আমার সেনারা সেখানে বরাবরই গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে। কর্নেল সাহেব বসতভিটা কিংবা ভিটায় পা রাখার অনুমতি দিতেন না। মিডিয়া প্রস্তুত রেখেছেন নিউজ করতে, সেখানে প্রতিটা বাসিন্দা সুখে আছে, নিরাপদে আছে। তারা সেনাবাহিনীর হস্তক্ষেপ চায় না কোনোভাবে। এসব ভিত্তিহীন সংবাদ ছড়িয়ে দিতেন উপর মহলে। দিনের আলোতে এক খোলসে আবৃত থেকে রাতের খোলসে নিতেন ভয়ঙ্কর রূপ। কালকে আমরা ১৩ জন শিশু কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। এই ফাইলে কর্নেল সাহেবের পার্শ্ববর্তী দেশ ভারত এবং মায়ানমারের অবৈধ কারবারির নিজস্ব সাইন রয়েছে, সঙ্গে তার সাথে এর সঙ্গে জড়িত থাকার সব হিসাব। এটা উদ্ধার করতে আমার এক দক্ষ ক্যাপ্টেনের প্রাণ দিতে হয়েছে। আদালত মেজর জেনারেলের দেওয়া ফাইলগুলো নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করেন। কর্নেল সাহেবের নিজস্ব স্বীকারোক্তি, চুক্তি এবং সুস্পষ্ট সাক্ষ্যতে তিনি সত্যতা খুঁজে পান, প্রমাণে সন্তুষ্ট হয়ে রায় দেন। কর্নেল রেজাউল করিমের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ সত্য। তিনি দোষী এবং একসাথে দেশদ্রোহী। সাময়িক আইন লঙ্ঘনের জন্য তাকে ৭১ নং ধারা অনুযায়ী সামরিক পদ থেকে বরখাস্ত করা হলো। একই সাথে ধারা ৫৮ অনুযায়ী ১৪ বছর কারাদণ্ড এবং তার সমস্ত অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হলো। কর্নেল রেজাউল করিমকে কাঠগড়া হতে নামানো হয়। দু চোখ তার বিস্ফোরিত। এখনও তার কাছে সব কিছু অবিশ্বাস্য লাগছে। তার স্বপ্নের রাজত্ব শেষ। লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হক এগিয়ে আসেন। টান টান ভঙ্গিতে কর্নেল রেজাউল করিমের সামনে দাঁড়িয়ে বলেন, আমরা বেইন ইউজ করি, ক্ষমতা নয়। আপনাকে তুরুপের দাস বানানোর মূল কারিগর মেজর মাহাদীপ। আমি শুধুমাত্র তাকে উস্কে দিয়েছিলাম, বাজিয়ে দেখি কতটা কার্যকর। সে আমার চাওয়ার চেয়েও বেশি করে দেখিয়েছে। হোয়াট ইজ জেন্টলম্যান। আপনাকে বোকা বানাতে আমাদের মধ্যে চলমান নাটকীয়তা অনবাধ্য ভূমিকা রেখেছেন। হ্যাভ এ গুড টাইম। রেজাউল করিম স্প্রলিংকে নাই রেশ ছড়াতে ছড়াতে বলেন, এই জন্যই উত্তরাধিকার রেখে গেলাম। আপনাদের দুজনকে বাজিয়ে ছাড়বে রাশিদুল সাহেব। আমরা অপেক্ষা রয়েছি। কর্নেল সাহেব, প্লিজ তাড়াতাড়ি পাঠান। উত্তরাধিকার মুছতে এর হাতই যথেষ্ট। বিচার শেষে ব্রিগেডিয়ার জেনারেল কায়সার মাহাদীপের হয়ে সাংবাদিকদের সামনে ব্রিফিং করেন। মাহাদীপ বরাবরের মতোই মিডিয়ার সামনে আসতে অনিচ্ছুক, এমনকি নিজের নাম প্রকাশ না করতে অনুরোধ করেন। নিজের বাহবা কিংবা প্রশংসা সে কোনোভাবেই নিতে চায় না। তার মনোভাবে সম্মান প্রদর্শনা করেন ডিপার্টমেন্টের সব অফিসাররা। সাংবাদিকদের একের পর এক প্রশ্ন, ঘটনার সূত্রপাত সমস্ত কিছু যথার্থ উত্তর দিয়ে চলেন তারা দক্ষভাবে। সন্ধ্যা নামে অন্ধকার হয়ে এসেছে চারপাশটা। মাহাদীপ দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে আসে। দৃষ্টিতে শ্রবণে আসতে থাকে আশেপাশে সবার মাঝে উচ্ছ্বাস। খবরের শিরোনামে হেডলাইনে ছড়িয়ে পড়তে থাকে এই সংবাদ। টিভিতে চ্যানেলে দেখা যায় সিলেটের জৈন্তাপুর হতে বাস্তুচ্যুত মানুষেরা নিজেদের বাসস্থান পেয়ে খুশিতে ফেটে পড়েছেন। তার একজন অপহৃত শিশু মা বাবার বুকে ফিরে এসেছে অক্ষত অবস্থায়। মাহাদীপ ধীর পায়ে হেঁটে যায় গাড়ির কাছে। দরজা খুলে ভিতরে প্রবেশ করে শক্ত হাতে স্টিয়ারিং চেপে ধরে। চোখের পলকে গাড়ি ছুটিয়ে চলে যায় কোন এক গন্তব্য স্থানে। ধরনী রাত গভীর হয়। দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে সে থামে এক নিভৃত স্থানে।
গাড়ি হতে নামতেই অনাকাঙ্ক্ষিতভাবে 4 বন্ধুর উপস্থিতি টের পায় মাহাদীপ, যার নিজস্ব কর্মব্যস্ততাকে অগ্রাহ্য করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ছুটে এসেছে বন্ধুর কাছে। মাহাদীপের এই কঠিন সময়ে সান্ত্বনা দিতে নাকি সঙ্গ দিতে তারা জানে না, সেটা শুধু জানে তাদের বন্ধুত্বটাকে। রাতে ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে সমান্তরাল ধারার পানি। রেলিংয়ের উপর হাত রেখে দাঁড়িয়ে আছে 5 জন নীরব মানব। মুখে নেই কারোর কোনো কথা, সবে ম্যাচুরিটি কিংবা পেশাদারি মনোভাবে আটকা। চোখের অশ্রু নির্গমনে কিংবা জড়িয়ে ধরে পারছে না নির্মল হতে। পাশ হতে 2 জন লোক হেঁটে যায়। হাতে থাকা স্মার্টফোন হতে শোনা যায় আজকের ঘটনার সংবাদ, যেখানে একজন মা কান্না ভেজা স্বরে সাংবাদিকদের বলছেন, আমার সওয়ালে ফেরত পাইয়া আমি আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আমার একটাই বুকের ধন, যে মায়ের সওয়ালে আমার মায়ের সওয়াল রে বুকে ফিরাইয়া দিছে, আল্লাহ তোকে ভালো করুক, তোকে বুক ভইরা থাকুক। মাহাদীপের তীক্ষ্ণ কনক উড়ে সে কথা পৌঁছায়। সঙ্গে সঙ্গে শরীরে বয়ে যায় এক সূক্ষ্ম শীতল রেশ। একই সাথে ভেসে আসে তার অর্ধাঙ্গিনী কান্না, চিৎকার। দুহাত মুষ্টিবদ্ধ করে সে মাথা নিচু করে ফেলে, চোখ বন্ধ করে প্রতিহত করতে থাকে সেই আর্তনাদের করুণ সুর। 13টা মায়ের বুকে সন্তানকে ফিরিয়ে দিতে গিয়ে আজ তার নিচের বুক খালি, তার অর্ধাঙ্গিনীর কোল খালি। একটা ছোট্ট প্রাণকে দিতে হয়েছে নীরবে জীবন বিসর্জন। এটাকে কি তাহলে বলে আত্মত্যাগ? বনশ্রী, রাত 10টা। হসপিটাল হতে ডিসচার্জ করে বাসা নিয়ে আসা হয়েছে খেয়া। সি সেকশনে কাটা চিহ্নের উপরে সাদা ব্যান্ডেজের প্রলেপ তার পেট জুড়ে। বিছানায় দাদিপুর কোলে মাঝে মাথা ডুবিয়ে শেষ হয়ে যাচ্ছে অপার যাতনা। থেকে থেকে কান্নার দমক তার শরীর কাঁপিয়ে তুলছে। গুলনাহার বানু দুপা মেলে কোলে রাখা নাতনির মাথা বুলিয়ে দেন তার নরম হাতের কোচকানো চামড়া দিয়ে। নাতনিদের কষ্ট তার সহ্য হয় না, সে নিজে বকবে, মারবে, কিন্তু তাদের চোখে পানি তার অন্তরকে করে তোলে অস্থির। বউ, এমন ধারায় কানলে হইব? আল্লাহর মাল আল্লাহ তুইলা নিছে, পাক ধান থুইয়া কাঁচা ধানে টান দিছে, কি করণ যাইব ক? সব আল্লাহর ইচ্ছা। আমি কেন একটু দেখতে পেলাম না? আমার মেয়ে দুনিয়াতে আসলো, আমি তাকে একটু ছুতে পারলাম না, একটু অনুভব করতে পারলাম না। আমার বাচ্চাটা কি দোষ করেছিল দাদিবু? খেয়ার কান্না মিশ্রিত কথায় কেয়া শব্দপণে চোখ মুছে এগিয়ে আসে। বোনের দিকে সে তাকাতে পারছে না, ভেজা কণ্ঠ ঠেলে বলে, এতটা ভেঙে পড়িস না বোন, কান্না থামা, পেটে ব্যথা পাচ্ছিস তুই। তার চেয়ে বেশি ব্যথা আমার বুকে হচ্ছে। মির্জা শিরিন খেয়ার জন্য খাবার নিয়ে কক্ষে প্রবেশ করেন। টেবিল জুড়ে গরম স্যুপ আর জুস রেখে মেয়ের মাথায় হাত রেখে বলেন, আর আমার মেয়ের কান্না দেখে যে আমার বুকে ব্যথা হচ্ছে সেটা কি তুমি বুঝতে পারছো না? গুলনাহার বানু গভীর দীর্ঘশ্বাস ফেলে নিজের বুকে হাত রেখে বলেন, আল্লাহ কত ব্যথা বেদনা এই বুকের মধ্যেখানি চাপা রেখা বুড়ি হইলাম গবু। একে একে 2টা সন্তান হারাইয়া পাথর হইয়া আসিলাম। তগো দাদা ভাইরে সবাই কত কান পড়া দিছে এ নিয়ে। 4-5 বছরের হাতে গড়া সাওয়াল মাইরা আমার একলা রাইখা কবরে পা দিল। নিঃসন্তান হইয়া বইরা রইলাম ঘরের দৌড়ে। আমার কান্দন কারো চোখে পড়েনি। সবাই কইল চেয়ারম্যানের বউ অপয়া, সাইরা দাও। কত রাত কাটাইয়া দিছি আল্লাহর দরবারে। আল্লাহ এই অপয়ার দিকে মুখ ফিরা তাকাইছিল। পোলের মধ্যে দিল আমার জহিরের। এই এক পোনা নিয়া পার দিলাম জীবন। খেয়া দাদিপুর নিস্তেজিত সুরে বলা কথাই মুখ তুলে তাকায়। এই বৃদ্ধাও তার মতো সন্তান হারার কষ্টে পেয়ে আসছে এতগুলো বছর। 2টা সন্তানের শোক সহ্য করে আসছে। তুমি তো আমাদের সামনে কখনো প্রকাশ করনি দাদিবু এই কথা। তোমার নিজের মধ্যে এই দুঃখের ভার লুকিয়ে রাখতে কষ্ট হয় না? কেয়ার প্রশ্নে দাদিবু শাড়ির আঁচলে চোখ মুছে চোখে চশমা পরে বলে, তগমতো আমগরে সেই সময় আসিল না। সাওয়াল মাইরা কবর দিয়া পরের দিন ঠিলা নিয়া গেছি পানি আনবার। পাকঘরে বৈশা চক্ষু মুইসা রান্ধুন তুইলা দিছি। তোর দাদাভাই থ মাইরা বৈশা থাকতো বারান্দায়, নড়তো না, চড়তো না। ও পাড়ার ফজলের বাপ পয়সা যখন কইল চেয়ারম্যান সাহেব এখন যে কাজে না গেলেই না, তখন শোকের নিয়ম ভুইলা হাতে কাগজপত্র ব্যাগ নিয়া বাহির হইয়া গেল সে। জগতের কাছে মৃত্যুর শোক একদিনে, কিন্তু বাপ মায়ের কাছে সারা জীবনে। এই কথাটা তোমার ছেলে আর ভাসুরের ছেলেকে একটু বুঝিও দাদিবু। তারা তো ভাইয়ার সাথে অন্যায় করছে। এরকম একটা সময় দুজনকে আলাদা করে দিয়েছে তারা। দেখা না করতে দিলে অন্তত যোগাযোগটা তো করুক, সেটাও করতে দিবে না। ওর মাথা গরম হয়ে আছে, ঠান্ডা হইলে বুঝবো। আমার মনে হয় না বুঝবে। কেয়া চলমান কথা নীরবে শুনে যায়। বাবা তার ফোন নিয়ে নিয়েছে। বাড়ির প্রত্যেককে
কঠিন হুঁশিয়ারি দিয়েছে মেজর সাহেবকে সে এই মুহূর্তে গ্রহণ করে নিতে রাজি নন। সত্যি কি সমস্ত দায়ভার তার? সে কি বাপ হিসেবে ব্যর্থ? চোখ বুজে নেয় সে। মনে পড়ে মেজর সাহেবের সেই সতর্ক বার্তা, যেখানে তিনি বলেছিলেন তার জীবন জটিলতায় ঘেরা, কঠিন নির্মমতায় ঘেরা। তাহলে এই কি সেই নির্মমতা? এই কি নিষ্ঠুরতার নমুনা? এমন হলে জীবন কিভাবে চলবে তাহলে? দিন পেরোলো 3-এর সংখ্যায়। মার্চের 4 তারিখ আজ। থমকানো ধরনী স্ফুটিত হচ্ছে ধীরে ধীরে। যে কালো মেঘের ঘন ঘটা ছায়া হঠাৎ দুটো পরিবারকে এক নিমিষেই আঁধারে ডুবিয়ে দিয়েছিল, সেখানে হতে নিজেদের আলোর মাঝে আনতে করে যাচ্ছে ব্যাপক চেষ্টা। বিশেষ করে খেয়ার প্রতি আলাদা একটা যত্ন যেন সবার মনে ঠাঁই করে নিয়েছে গভীরভাবে। মেয়েটার ক্রমশ গড়িয়ে যাওয়া মনটাকে পুনরায় প্রাণবন্ত সতেজতায় ফিরিয়ে আনতে নিরলস প্রচেষ্টায় নিজেদেরকে করেছে নিমগ্ন। সকালের গভীর ঘুম ভেঙেছে তার বেশ কিছুক্ষণ আগে। মায়ের কোলে নরম যত্নটাকে ফিরিয়ে নিয়ে গিয়েছে সেই ছোটবেলার মাঝে। সি সেকশনের ব্যথাটা সেরকম ভাবে না থাকলেও ডাক্তারের করা হুঁশিয়ারি, একদম 2-3 সপ্তাহের মতো বেড রেস্টে থাকতে হবে। ডাক্তারদের কোনো ইচ্ছাই ছিল না কেয়াকে এত তাড়াতাড়ি ডিসচার্জ করে দেওয়ার, কিন্তু শারীরিক অবস্থার চেয়ে মানসিক অবস্থাটা নাজুক হওয়ায় এক প্রকার বাধ্য হয়েছেন তারা। হসপিটাল পারিপার্শ্বিক অবস্থা দেখে ড্রামাটা আরও বেশি কাজ করত তার। ধীর পায়ে কোমর ধরি 2-1 কদম করে হেঁটে হেঁটে বেলকনিতে এসে দাঁড়ায় খেয়া। সোনালি রোদের তেজ মিঠে নরম গ্রিল ভেদ করে ছোট ছোট নয়নতারা ফুলগুলোর উপরে প্রতিফলিত হয়ে তা চিকচিক করছে। শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে ব্যস্ত শহরের আনাগোনা দেখতে মত্ত হয় সে। অবসাদ বিষাদগ্রস্ততা হুট করেই যেন সঙ্গী হয়ে গেল তার। কেমন করে দিনের রং পাল্টে হয়ে গেল মলিন। কোনো কিছুতেই মনে শান্তি আনতে পারছে না। হতে পারে শান্তির মূল উৎসদের অনুপস্থিতি তাকে দারুণভাবে ভোগাচ্ছে। কেয়া, ওখানে খাবে নাকি ভিতরে আসবে? মিসেস শিরিন সকালের নাস্তা নিয়ে ব্যস্ত পায়ে প্রবেশ করেন রুমে। ভিতর হতে কেয়াকে বেলকনিতে অবলোকন করি সেখান হতেই প্রস্তাব রাখেন। কেয়া গ্রিলে 2 হাতে চেপে ধীর কণ্ঠে জবাব দেয়, এখন খেতে ইচ্ছে করছে না আম্মু, পরে খাবো। তোমার কখনোই খেতে ইচ্ছে করে না মা, আমি সেটা জানি। বেলকনিতেও বসবে নাকি রুমে বসবে? কেয়া ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে। জানে মাতার নাছর বান্দা, হাজার বাহানা দেখালেও না খাইয়ে ছাড়বে না এই মুহূর্তে। এখানেই এসো, ভেতরে যেতে ইচ্ছে করছে না। মিসেস শিরিন ট্রে সমেত নাস্তা নিয়ে বেলকুনিতে আসে। 2টো চেয়ারের মাঝের ছোট্ট টেবিলটা টেনে প্লেটটা মাঝে বরাবর রেখে খেয়াকে বসায়। অতপর নিজে বসে নেয় সামনাসামনি। প্লেটে শোভা পাচ্ছে 2টো হাফ সিদ্ধ ডিম, ব্রোকলি, টমেটো আর ক্যাপসিকাম দিয়ে মসুর ডালের মিক্সড সবজি আর 2টো রুটি। তোমার কথা মতো খুবই অল্প পরিমাণে এনেছি, দয়া করে কোনো অজুহাত খুঁজবে না খাবার নিয়ে। কেয়া নিশ্চুপ হয়ে বসে থাকে। খাবার কিংবা ক্ষুধা কোনোটারই প্রতি তার বিন্দু মাত্র আগ্রহ নেই। মিসেস শিরিন নরম রুটির ভাজে একটুখানি সবজি তুলে কেয়ার মুখের সামনে ধরে। দেখি, হা করো। কেয়া ছোট্ট করে হা করতেই মিসেস শিরিন কপাট রাগ দেখিয়ে বলেন, ছোটবেলার অভ্যাস দেখি তোমার এখনো যায়নি কেয়া। চড়ুই পাখির ঠোঁটের মতো হা করছো। তখন তো 2 গাল চেপে মুখে খাবার পরে দিতাম, এখনো কি তাই করবো? কেয়া মায়ের কথাই মলিন হেসে একটু বড় করে হা করে। মিসেস শিরিন কেয়ার মুখে খাবার তুলে পরবর্তী রুটির সঙ্গে সবজি তুলতে তুলতে উদাস কণ্ঠে বলে, আমার 3টা মেয়ের মধ্যে তুমি ছিলে সবচেয়ে সাহসী। ছোটবেলায় তোমার নানু বাড়ি দাদু বাড়ি সবাই বলতো এটা হচ্ছে জহির সাহেবের কন্যা সমেত পুত্র, কোনো ভয় ডর নেই। স্বতঃস্ফূর্তভাবে সবার সাথে মিশতে খেলতে যেতে, যেটা কেয়া কিংবা জয়া পারতো না। ওদের একটু সময় লাগতো মানিয়ে নিতে। আমি তোমার বাবার দারুণ উপভোগ করতাম তোমার এই চঞ্চলতাটাকে। সেই তুমি একটা ঝড়ের কবলে পড়ে এতটা স্তব্ধ হয়ে যাবে। তোমার এই অবস্থা দেখে আমাদের যে কতটা খারাপ লাগছে বুঝতে পারছো না? কেয়া মেঝেতে দৃষ্টি ফেলে। চোখ তার ক্রমশ ঘোলা হয়ে আসছে মায়ের কথাতে। একটা ঝড়, একটা ক্ষুদ্র প্রাণ তাকে কিছু সময়ের জন্য এসে ভেঙে চুরমার করে দিয়েছে। অদৃশ্য মায়েই তাকে জড়িয়ে নিয়েছে। 6টা মাস পেটে ধারণ করা, প্রতিটা মুহূর্তে অনুভব করা, তার সঙ্গে নিজ মনে কথা বলা। কিভাবে ভুলবে সে? সে যেন হাতের আঙ্গুল না ছুঁয়ে
খেয়ার আত্মা ছুঁয়ে দিয়ে চলে গিয়েছে। জীবন যোগ বিয়োগের পালা বদলে চলে মা। সবসময় যে পরিপূর্ণতাই তোমাকে ধরা দিবে তা তো নয়, মেনে নিতে হবে, সামনে এগোতে হবে, নিজেকে সুস্থ রেখে ভবিষ্যতের দিকে তাকাতে হবে। এই যে তোমার বাবা রাগের মাথায় মাহাদীপের সঙ্গে তোমার দূরত্বটা বাড়িয়ে দিয়েছে, এটা তোমাকেই দূর করতে হবে, সেটাকে একটু বুঝতে হবে। ও তো নিজের জন্য কিছু করছে না, এত প্রেশারের মাঝেও তোমাকে ভালো রাখারই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কেয়া মেজর সাহেবের কথা শুনে জল ভরা চোখ নিয়ে মায়ের দিকে তাকায়। মিসেস শিরিন হাতে রাখা প্লেটটা টেবিলে রেখে বাম হাত দিয়ে খেয়ার চোখের পানি মুছিয়ে দিয়ে বলেন, ছেলেটা নির্দোষ, ওকে বিনা কারণে শাস্তি দিবে না দয়া করে। ওর যথাসাধ্য চেষ্টা ও করেছে। এখন আল্লাহ যদি তোমার ভাগ্যে তোমার মেয়েকে নাই রাখে, তুমি কি জোর করে আদায় করে নিতে পারবে? আমার সন্তানের প্রতি আমার যেমন মায়া, তেমন তোমার সন্তানের প্রতি তোমারও মায়া হচ্ছে, সেটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি, কিন্তু আমাদেরকে সত্যিটা মেনে নিতে হবে। আমি আমার বাচ্চাকে খুব মিস করি আম্মু, ওর জন্য সব কিছু। ও বাড়িতে পড়ে আমি কিভাবে সেদিকে তাকাবো, কিভাবে কি করব? আমার ভেতরটাই কেমন যেন শূন্য শূন্য লাগে। আমি মা হয়ে আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমার মেয়ের এই শূন্য কোলকে আবারও পরিপূর্ণ করে দান করেন, তোমার ভিতরের অবস্থাটা, কষ্টটাকে দূর করে দেন। আমার প্রত্যাশা সারা জীবন আমার কাছে প্রত্যাশার মতোই হয়ে থাকবে। থাকবেই তো, আমাদের সবার মাঝে প্রত্যাশা থাকবে। তোমার দাদিবু কালকে কি বলেছে শুনলে না? তার দুটো সন্তানের শোক শেষ হয়ে আসছে নির্দ্বিধায়। মা বউদের অনেক দায়িত্ব পালন করতে হয় খেয়া। এই যে তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে এত ভালোবাসেন, তোমার কি তাদের প্রতি দায়িত্ব নেই? বাড়ির বউ হিসেবে তোমারও তো উচিত তাদেরকে সান্ত্বনা দেওয়া, ভরসা দেওয়া। তুমি যদি শক্ত না হয়ে তাদের পাশে না দাঁড়াও, তাহলে কে দাঁড়াবে বলো? তোমার মতো কষ্ট তারাও তো পাচ্ছে। জানো বিআই সাহেব কতটা ভেঙে পড়েছেন? আব্বুর সঙ্গে কথা বলিয়ে দাও। দেব, খাবারটা শেষ করে নাও আগে। আমার খেতে ইচ্ছে করে না আম্মু। মনে ইচ্ছে শক্তি কেন, বোঝাও তাকে। তোমার ভেঙে পড়লেই চলবে না, ভবিষ্যতের জন্য নিজেকে আবার প্রস্তুত করতে হবে। আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা নেন, এটা বুঝতে হবে মা। মায়ের নিখুঁত যুক্তিতে খেয়া ধীরে ধীরে খাবারের অর্ধেকটা শেষ করে নেয়। মিসেস শিরিন ছোটবেলা নেই মেয়েকে গল্প করে নানা কিছু বলে বুঝিয়ে সুজিয়ে খাওয়াতে থাকেন। হালকা ভেজানো দরজার সামনে গোলাপি রঙের পর্দা সরিয়ে কক্ষে প্রবেশ করেন মিসেস সালমা। পিছনে কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে কেউ একজন। খেয়া শাশুড়ি মায়ের আগমনে বেলকনি ছেড়ে ধীরে ধীরে রুমে প্রবেশ করতেই পাতার থেমে যায়। সদ্য ভেজা চোখ দুটোর পাতা স্থির হয় একদিকে। মিসেস সালমার আড়ালে দাঁড়িয়ে আছে নীর। সবুজ রঙের একটি সালোয়ার কামিজ আবৃত সে। প্রতিদিনের মতো গোছালো পরিপাটি নীরকে আজকে বেশ অন্যরকম লাগছে খেয়ার কাছে। চোখ দুটো তার উস্কো খুস্কো, দৃষ্টি এলোমেলো, যেন ভীষণ অস্বস্তি তাকে সব সময়ের ন্যায় জড়িয়ে ধরে আছে। আমার কবুতর ছানাটা কেমন আছে? মিসেস সালমা খেয়ার কাছে গিয়ে উষ্ণ আলিঙ্গনে নিজের সঙ্গে জড়িয়ে নিল। কপালে ছোট্ট করে চুমু দিয়ে মিসেস শিরিনের দিকে তাকিয়ে বলেন, খেয়েছে? হ্যাঁ, অনেক কষ্ট। নীর, মামনি এদিকে এসো, তোমার সঙ্গে দেখা করতে। সে কালকে থেকে আমাকে অস্থির করে তুলেছে, বুঝেছো কবুতর ছানা? কখন যাবে বলে বলে তাকে আটকে রাখে দেয়। কিয়া মিসেস সালমার হতে নিজেকে সারিয়ে নীরের দিকে অবাক চোখে তাকায়। মনে পড়ে প্রেগনেন্সি চলাকালীন সময়ে এই মেয়ের মিষ্টি পাগলামিগুলোর দৃশ্য। খেয়া চেয়ে যেন সে নিজেই বেশি এক্সাইটেড ছিল প্রিন্সেসের জন্য। চুপি চুপি ফুল দেওয়া, মায়ের বাহানা দিয়ে নিজ হাত পুড়িয়ে খেয়ার পছন্দের খাবার তৈরি করা, প্রিন্সেসের জন্য স্পেশাল গিফট রেডি করা। খেয়া সেগুলো মনে হতেই শরীর কেঁপে ওঠে। না জানি এই মেয়েটা গোপনে কতটা কষ্ট পেয়েছে, কতটা অশ্রু বিসর্জন দিয়েছে। সে তো নিজেকে একা করে রেখেছে সবার থেকে। ছোট্ট মেয়েটার নীরব দুঃখের ভার খেয়ার অগোচরে বাহিরে যায় না। নীর, খেয়া নরম সুরে নীরকে ডাকে নিজের কাছে, দুহাত প্রসারিত করে বাড়িয়ে দেয় তার দিকে। খেয়ার বাড়িয়ে দেওয়া দুহাতে দিকে নীর স্তম্ভিত চাহনিতে তাকায়। সুস্পষ্ট আহ্বান। অকপটে বাড়ানো হাত নীরের ভিতরটা ক্রমশ তরঙ্গিত হতে থাকে। কি করবে সে? যাবে? ব্যথা কাতর মানবীটাকে জড়িয়ে নিজের ভিতরে ব্যথা দমাবে? কিন্তু সেটা কিভাবে সম্ভব? নীরের মন মস্তিষ্কে বিগ্রহ তৈরি হয়। নিজের নিস্পৃহতাকে সে আজ আর প্রশ্রয় দিতে চায় না।
মনের ভিতরে প্রবল ইচ্ছাশক্তি তাকে ঠেলতে থাকে খেয়ার দিকে, বোঝাতে থাকে একটাবার যাও, একটাবার। কাঁপতে থাকা হাত পায়ে নিজের অসারতাকে দূরে সরিয়ে দেয় সে। খেয়ার বাড়ানো হাতে নিজেকে সোপর্দ করে দেয় বিনা সংকোচে কিংবা বিনা সংশয়ে। খেয়া নীরকে জড়িয়ে ধরে নিজের সাথে। নীর জানে না কেন তার চোখ হতে অজস্র পানির ফোয়ারা বইছে, কেন তার এতটা কষ্ট অনুভব হচ্ছে, আর এই মেয়েটাকে তার এত কেন আপন লাগছে। মনে হচ্ছে ভীষণ ভীষণ কাছের। প্রিন্সেস ফুপিমণির স্পেশাল গিফট না নিয়েই চলে গিয়েছে। তুমি কেন যেতে দিলে ভাবি? তুমি কেন প্রিন্সেসকে বললে না তার ফুপুমণি তার জন্য কতটা আশা নিয়ে বসেছিল? নীরের মুখে প্রথম ভাবি ডাক খেয়ার ভিতরটা ছুঁয়ে দিয়ে যায় নীরবে। আপ্লুত হয়ে ওঠে সে। আবেশে এই মেয়ে তার গণ্ডি পেরোলো। নিজেকে সংশয়তাকে কাটি খেয়াকে ভাবি হিসাবে মেনে নিল। শাহরিয়ারের মুখে কুৎসিত ভাবি ডাকটা খেয়ার কাছে বিদঘুটে লাগলো। নীরের মুখে ভাবি ডাকটা তার কাছে ভালোবাসা আর ভীষণ সম্মানে লাগে। দুজনে বিমোর হয়ে দুজনের ভেতরে দূরত্বটা অঘোষিতভাবে নিভৃতিতে মিটিয়ে ফেলে। অশ্রুতে সাক্ষী হয়ে থাকে তাদের এই বহুল প্রতীক্ষিত মুহূর্ত। থুতনি কাটা ভূতনি। কেয়া গাড়ি হতে নেমে হুট করে পিছু ফিরে যায়। মাত্রই হসপিটাল থেকে বাসার গেটের কাছে এসে দাঁড়িয়েছে। এর মাঝে উদ্ভট এক ডাক শুনে সে পায়ের চলন থামে। কপাল কুঁচকে ভালো করে নজর দিতেই দেখে তার পরম শত্রু দাঁড়িয়ে। বৈকালী বেলায় এই অদ্ভুতরে প্রাণীটাকে তাদের বাসার সামনে অবস্থান দেখে বিস্মিত নয়নে তাকায় সে। থুতনি কাটা ভূতনি, এদিকে আয়। দু হাতের আঙ্গুল দ্বারা ধ্রুবের নির্ধারিত ইশারায় কেয়া মুখ ফুলিয়ে এগিয়ে যায়। থুতনির নিচে ব্যান্ডেজ দেখে এই ব্যাটা তাকে ভূতনি হিসেবে কুখ্যায়িত করেছে, সেটা আবার তারই বাড়ির সামনে। ব্যাটার সাহসে সে আজ নিকুচি করবে। এত স্পর্ধা আসে কোথা থেকে?